আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন 12ই মার্চ 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এই অধিবেশনে এমন একটি কাজ ঘটেছে, বিরোধী দলের ওয়াকআউট এবং সরকারি দলের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে বক্তব্য দেয়ানো, এই যে বিষয়গুলো আপনারা হয়তো উপভোগ করেছেন, কিন্তু এর ভিতরেই খুব সূক্ষ্ম একটি ঘটনা ঘটেছে, যেটি আপনাদের হয়তো দৃষ্টি এড়িয়ে গেছে বা দৃষ্টিতে আপনাদের পড়েছে, কিন্তু হয়তো ওইভাবে চিন্তা করার সুযোগ পান নাই। এখানে আমরা যদি এইভাবে বলি যে যার পায়খানা বা যার বমি ঠিক তাকে দিয়েই খাইয়েছেন বিএনপি বা প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বিষয়টিতে আমরা একটু আসব। তার আগে আপনারা জানেন যে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যিনি নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই করেছিলেন এবং যার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি পরাজিত হয়েছেন, সেই আমাদের মির্জা আব্বাস ভাই, তিনি বর্তমান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হয়েছেন। তিনি হঠাৎ করে মারাত্মক অসুস্থ হয়ে এভার কেয়ার হসপিটালে ভর্তি ছিলেন। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দিয়েছে ডাক্তার। আমরা মির্জা আব্বাসের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করেন এবং তিনি আবার যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং জুলাই চেতনার পক্ষে তিনি তার মূল্যবান ভূমিকা পালন করতে পারেন, এই দোয়া আমরা করি। চলুন এবার আমরা ওইখানে ফিরে যাই যে ভাষণ চলাকালে আপনারা তো জানেন জামাত ইসলামের আমির তিনি কিরকম খুব স্ট্রং ভূমিকা রেখেছেন এবং জামাতের আমির যে এরকম শক্ত মানুষ, এটি কিন্তু এর আগে আমরা কেউ বুঝতে পারি নাই। তিনি ওইখানে যে শক্ত ভূমিকা নিয়েছেন, নির্বাচনের পর থেকে কিন্তু আমরা শুধু তার নরম চেহারাটাই দেখেছি, কিন্তু তিনি দেখুন দেশের স্বার্থে, রাজনীতির স্বার্থে এবং জুলাইয়ের স্বার্থে তিনি বিন্দুমাত্র আপোষ করেন নাই, বারুদের মতো তিনি জ্বলে উঠেছেন। এরপরে জামাত ইসলাম, এনসিপি এবং 11 দলীয় জোট তারা তার ভাষণ বয়কট করলেন, ওয়াকআউট করলেন। অপরদিকে বিএনপি তার পুরো 56 মিনিটের বক্তব্য শুনলেন এবং অন করলেন। এইখানে আপনাদের কাছে কি মনে হয়, এটা কি খুব সিম্পল বিষয়? এইখানে কিন্তু মোটেই এই জিনিসটা সিম্পল ছিল না। আমাদেরকে আসলে জামাত ইসলাম যে নীতিতে আগাচ্ছে, আমাদেরও ওই নীতিটাই হওয়া উচিত, যে ভালোকে ভালো বলা, মন্দকে মন্দ বলা। জামাত ইসলাম কিন্তু সরকারকে পরিষ্কার বার্তা দিয়েছে যে আমরা আপনাদের ভালো কাজের অবশ্যই প্রশংসা করব, আর মন্দ হলেই আমরা সাথে সাথে প্রতিবাদের রাস্তায় নেমে পড়ব। এটা কিন্তু রাজনীতির জন্য চমৎকার একটি সুসংবাদ। যাই হোক, তারেক রহমান তিনি এখানে চরম একটা দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব ভালো লাগবে। এত দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, আমরা বিগত সময়ে তিনি যখন থেকে রাজনীতি শুরু করেছেন এই টার্মে এরকম সিদ্ধান্ত তিনি নিতে পারবেন এরকম আমাদের কাছে মনে হচ্ছিল না। একটা পর্যায়ে আমরা মনে করছিলাম যে মনে হয় জুলাইয়ের পুরাপুরি বিপক্ষে বিএনপি চলে গেল, বা জুলাই গাদ্দার হিসেবে হয়তো বিএনপির নামটা উঠে গেল, কিন্তু আসলে এত দূর ভাবা ঠিক হবে না। যেহেতু এই জুলাই আন্দোলনে বিএনপির বিরাট একটা ভূমিকা ছিল, জামাত ইসলামের ভূমিকা যেমন ছিল, এনসিপির ভূমিকা ছিল, এনসিপি নেতৃত্ব দিয়েছে, বিএনপিও কিন্তু এইখানে কম এগিয়ে নয়। তার প্রমাণ হিসেবে আপনারা শুনেছেন না যে কয়েকদিন আগে বিএনপির সালাউদ্দিন আহমেদ যখন বললেন যে আমরা পুলিশ হত্যার বিচার করব, তার 2 দিন পরেই কিন্তু ওইখান থেকে তাকে ফিরে আসতে হয়েছে, কারণ বাজারে ইতিমধ্যেই চাউর হয়ে গিয়েছিল এবং এরকম স্লোগানও ছিল, তারেক রহমান জানেন নাকি জুলাই গণঅভ্যুত্থানের মাস্টার মাইন্ড আপনি। যার কারণে কিন্তু তারা ফিরে এসেছে এবং পরবর্তীতে সালাউদ্দিন আহমেদ ইন্টারেস্টিং একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন যদি পুলিশ হত্যার বিচার করতে হয় তাহলে তো আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযোদ্ধারা রাজাকারদের হত্যা করেছে ওই বিচারও করার জন্য প্রশ্ন উঠবে। এটি কিন্তু চমৎকার একটি কথা তিনি বলেছেন। যাই হোক, আমরা ওই কথায় ফিরে যাই, আসল কথায়। তারেক রহমান তিনি এখানে যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন, যার পায়খানা তাকে দিয়ে তিনি খাওয়ালেন। রাজনীতিতে প্রতিশোধটা এরকমই হতে হয়। আপনি কাউকে মেরে ধরে জোর করে খুব জবরদস্তি করে কোনো কিছু আদায় করে নিলেন, এর চেয়ে আপনি অত্যন্ত সুকৌশলে মনে করেন পথের উপরে যে পায়খানা করে রেখেছে তাকে 2 থাপ্পড় না দিয়ে, থাপ্পড় দিলে সে তো মনে করেন কানতে কানতে চলে গেল, কিন্তু আপনার দূরদর্শিতায় যদি ওই পায়খানা সে যেভাবেই হোক, মুখ দিয়ে হোক আর হাত দিয়ে হোক, যদি পরিষ্কার করে, এটা আপনার সবচেয়ে বড় সফলতা। তারেক রহমান এবং তার দল বিএনপি এই কাজটি কিন্তু করেছেন, এবং এই যে কাজটি করেছেন এটা কিন্তু দলিল হয়ে থাকছে।
শাহাবুদ্দিন চুপ্পু আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি তার সাথে ছাত্রলীগ করা জিনিস, সে জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা বলতে তিনি প্রচন্ড নারাজ ছিলেন। কখনো তিনি স্বীকারই করেন নাই জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি জিয়াউর রহমান নিয়ে কটূক্তি করেছেন, আওয়ামী লীগ সহ তিনি খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করেছেন তিনি এবং তার দল, ছাত্র দল সম্পর্কে কটূক্তি করেছেন, এমনকি এই খোদ তারেক রহমানকে নিয়েও শাহাবুদ্দিন চুপ্পু তাকে খাম্বা শব্দ পর্যন্ত উচ্চারণ করেছেন। আপনারা সবাই জানেন, ওই ভিডিওগুলো আর আমি এখানে দেখাচ্ছি না, যেহেতু আপনারা সবাই জানেন। তো এই যে আবর্জনা তিনি ছুড়লেন তিনি এবং তার দল, এটাকে অনেকটা বলা যায় যে তিনি এই যে রাজনীতির ময়দানে যে পায়খানা করে ফেললেন, বমি করে দিলেন, তারেক রহমান হয়তো মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই বমি একদিন আমি তোকে দিয়ে খাওয়াবো। ঠিক তাই ঘটলো, ঠিক তাই ঘটেছে। হয়তো বিএনপির এটাই উদ্দেশ্য ছিল যে ওরা যা যা বলেছে সেইটাকেই ওদেরকে দিয়েই এন্ডোর্সমেন্ট করিয়ে নেব, স্বীকৃতি দিয়ে নেব, তাই করেছে। রাষ্ট্রপতির ভাষণ দিতে গিয়ে শাহাবুদ্দিন চুপ্পু তিনি প্রথমেই কিন্তু শেখ হাসিনাকে স্বৈরাচার এই কথাটা উল্লেখ করতে তিনি বাধ্য হয়েছেন। তার বক্তব্য 56 মিনিট, তো 1-2 মিনিট আসুন শুনে দেখি। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। শুনেছেন? এরকম তিনি শুধু এই কথাটুকুই নয়, আমি অল্প একটু শোনালাম, তিনি একেবারে পুরা জুলাই গণঅভ্যুত্থানের পুরা ঘটনা তিনি সেখানে উল্লেখ করেছেন। জুলাই যোদ্ধাদের উপরে যে নির্মম অত্যাচার করা হয়েছে, প্রায় 50,000 আহতের কথা সেখানে বলা হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে যারা, তাদের কথা তিনি উল্লেখ করেছেন, যারা শহীদ হয়েছেন তাদের কথা তিনি উল্লেখ করেছেন, ব্যথিত হয়েছেন, শেখ হাসিনাকে তিনি স্বৈরাচার হিসেবে উল্লেখ করেছেন, ফ্যাসিবাদ হিসেবে উল্লেখ করেছেন। এর চেয়ে আর কি লাগে? বিএনপি যদি কাউকে রাষ্ট্রপতি হিসেবে নতুন করে নিয়োগ দিত, তিনি যদি এই কথাগুলো বলতেন, তাহলে কিন্তু অ্যাজ ইউজুয়াল হয়ে যেত, সেটার কোনো ঐতিহাসিক ভিত্তি থাকতো না। কিন্তু শেখ হাসিনা যাকে নিজের হাতে বসিয়ে দিয়ে গেছে ওই জায়গায়, সেই ব্যক্তি যখন এই ঘটনার পরম্পরা বর্ণনা করেছেন এবং সবকিছু এন্ডোর্স করেছেন, শেখ হাসিনার সমস্ত অপকর্ম যখন তিনি এন্ডোর্স করেছেন, এটা কিন্তু রাজনীতিতে বিরাট একটা বার্তা বহন করে, বিরাট একটা বার্তা বহন করে। এটি কিন্তু খুব ছোট বিষয় নয় এবং এটা ঐতিহাসিক একটা দলিল হয়ে থাকলো। এখন অনেকেই আপনারা বলতে পারেন যে তাহলে শাহাবুদ্দিন চুপ্পু কি বিএনপিতে যোগদান করলেন? হ্যাঁ, বিএনপিতে যোগদান করার আর তার বাকিও নেই। তিনি যেভাবে দেশমাতা খালেদা জিয়াকে নিয়ে প্রশংসায় মেতে উঠেছিলেন, তারেক রহমানকে নিয়ে প্রশংসায় মেতে উঠেছিলেন, জিয়াউর রহমানকে নিয়ে প্রশংসায় মেতে উঠেছিলেন, বিএনপিকে নিয়ে প্রশংসায় মেতে উঠেছিলেন, বিরোধী দলের কথাও তিনি বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের কথা তিনি বলেছেন। এই যে সব কিছু এতদিন ধরে যে অপকর্মগুলো তারা এদের উপরে করেছে, এই সব কিছুর মনে হচ্ছে তার ভিতর থেকে এই কথাগুলো বলতে কলিজা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও তিনি বলতে বাধ্য হয়েছেন। অনেকটা ওইটা যে পায়খানা করছিস এখন পরিষ্কার কর, বমি করছিস খা, এই বমি তুই খা, এরকম জোর করে, মানে হাত দিয়ে না মেরে হাতানি দিয়ে মারা, এটাকে বলে। ঠিকই কিন্তু দেখেন চুপ্পু এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে। সুতরাং এইটা আমরা মনে করি বিরাট একটি কাজ হয়েছে এবং এইখানে কিন্তু রাষ্ট্রপতি তার নীতির কাছে তিনি হেরে গেছেন, তিনি চরমভাবে পরাজিত হয়েছেন। কারণ যদি তিনি আওয়ামী লীগকে ধারণ করতেন,
শেখ হাসিনাকে যদি তিনি মনে প্রাণে ধারণ করতেন, মুক্তিযুদ্ধকে যদি তিনি মনে প্রাণে ধারণ করতেন, যেটা তারা বলে তাদের ইগো যেটা, তাহলে কিন্তু তিনি এই কথাগুলো বলতে আসতেন না। তিনি সোজা পদত্যাগ করতেন, কারণ তিনি জানেন না যে কি বলতে হবে। তাকে 16 পৃষ্ঠার একটা নথি ধরিয়ে দেওয়া হয়েছে যে এইগুলো আপনাকে বলতে হবে। তো তিনি এটা জানতেন না যে তাকে এইগুলো এন্ডোর্স করতে হবে। তারা যে অপকর্ম করেছে সেই অপকর্মই, নিজের মুখের অপকর্ম নিজেই স্বীকার করতে হবে, এটা তিনি জানতেন না? অবশ্যই তিনি জানতেন। জানার পরেও তিনি যেহেতু পদত্যাগ করেন নাই এবং এই পদটি আঁকড়ে ধরে রেখেছেন, তার মানে তার পদের প্রতি লোভ আছে এবং তিনি আওয়ামী লীগকে যে অন করেন না, এটা কিন্তু এখানে পরিষ্কার হয়ে গেছে। এবং আমার তো মনে হয় অদূর ভবিষ্যতে হয়তো তার মেয়াদ শেষ হওয়ার পরে তিনি বিএনপিতে যোগদান করে কোনো জায়গা থেকে আবার এমপি হয়ে আসাও বিচিত্র কিছু নয়। আমরা একটু অপেক্ষা করব আরো সামনে কি ঘটছে, এই রাষ্ট্রপতি আওয়ামী লীগের আরো কোন কোন জারি জুরি ফাঁস করেন, জুলাই যোদ্ধাদের সম্পর্কে তাদের যে ঘৃণ্য পরিকল্পনা ছিল সেইগুলোও হয়তো তিনি অকপটেই খুব তাড়াতাড়ি স্বীকার করবেন এবং বিএনপি এবং প্রধানমন্ত্রী তাকে দিয়ে স্বীকার করাবেন, এরকম একটা পরিস্থিতি হয়তো সামনে আসছে। আসুন আমরা এটা দেখার জন্য ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।